৩৫ বছরের অচলায়তন ভেঙে চাকসু নির্বাচন, ভোট পড়েছে ৬০%, চলছে গণনা। দিনভর ছাত্রদল, ছাত্র শিবির ও প্রশাসনের বাহাস। আকাঙ্ক্ষা ছিল সুষ্ঠু নির্বাচনে, সেটা কিন্তু একটা ব্যর্থতায় পরিণত হয়েছে। এরপরেও আমাদের সন্দেহ আর একজনের ভোট আরেকজনও দিবে, এইটাও তো আমরা মনে করিনি। অপেক্ষার প্রহর শেষ, রাকসু নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম, এবারে জানাবো অন্যান্য শিরোনাম। জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে শেষ সময়ে ঐক্যের চেষ্টায় কমিশন, দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক। দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার বলছে বিএনপি। দয়া করে এইসব বাদ দিয়ে নির্বাচনটা শেষ করেন, একটা জনগণের একটা প্রতিনিধি আসুক। এখনো নেভেনি মিরপুরের গোডাউনের আগুন, বাতাসে রাসায়নিক, হুমকিতে জীবন জীবিকা। যে স্টোরেজ যে নীতিমালা আছে, সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গুদামজাত না করেন, তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে। 10 মরদেহ শনাক্ত, সারোয়ারের লাশ মিলল জোড়া আঙুল দেখে। আলটিমেটাম দিয়ে শাহবাগের অবরোধ ছাড়লেন এমপিওভুক্ত শিক্ষকরা। কাল দুপুর 12টার মধ্যে দাবি না মানলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা। জুলাই আন্দোলন দমনে নারী শিক্ষার্থীদের হেনস্থা করা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্কে প্রসিকিউশন। হেলিকপ্টার থেকে গুলির ভিডিও ট্রাইব্যুনালে জমা। আইএমএফের চাপিয়ে দেওয়ার শর্তে আর নথি স্বীকার নয় বললেন অর্থ উপদেষ্টা। রপ্তানি উন্নয়ন তহবিলে $50 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা। এবং এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলে হংকং চায়না থেকে ফিরল বাংলাদেশ ফুটবল দল। ভবিষ্যতে দারুণ কিছুর প্রত্যাশা অধিনায়ক জামাল ভুঁইয়ার। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদ। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, সেই সঙ্গে আছে আমি জান্নাতুল কুলি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর, শুরুতেই চাকসু নির্বাচনের খবর। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে চাকসুর ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনা। ভোট গণনা শেষ করতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগতে পারে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে ভোট পড়েছে 60%-এর বেশি। এসব বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা শুরুতেই যাচ্ছি আকরাম হোসেনের কাছে। আকরাম, একটু জানাবেন আমাদেরকে ভোট গণনা এখন কোন পর্যায়ে আছে, কি পরিস্থিতি দেখছেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থার পুরো দিন কেমন গেল সেই তথ্য জানাবেন। ধন্যবাদ। চাকসু নির্বাচন আসলে সকাল থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। আসলে আমরা দেখেছি পুলিশ, র্যাব, আনসার এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী নিয়োজিত ছিল নিরাপত্তার কাজে। অন্যদিকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত ছিল বাংলাদেশ সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও আমরা দেখেছি প্রায় 5টার পর পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে এবং তারপর থেকে কিন্তু ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। এখনও পর্যন্ত কয়েকটা কেন্দ্রে এখনও পর্যন্ত ভোট গণনা করা হচ্ছে না, মোটামুটি গণনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। ইতিমধ্যে 2-1টা জায়গায় আমরা হট্টগোল দেখতে পেয়েছি এবং আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে কয়েকটি প্যানেল চাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন বর্জন করেছে। এবং একই সাথে কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের পক্ষ থেকে চাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং অল্প কিছুক্ষণ পরে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকেও কিন্তু সংবাদ সম্মেলন করা হবে।
তবে আমরা যেটি সকালে দেখতে পেয়েছি ছাত্রদল এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু উভয় প্যানেলের প্রার্থীরা কিন্তু অভিযোগ করেছেন নির্বাচনে অমোচনীয় কালির পরিবর্তে মোচনীয় কালি ব্যবহার করেছেন এবং ব্যালট পেপারে স্বাক্ষরবিহীন ব্যালট পেপার প্রদান করেছেন, ভোট গ্রহণে ধীরগতি করা হয়েছে, সেই বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে কিন্তু প্রার্থীরা এবং একই সাথে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এবং দীর্ঘ 36 বছর পর আসলে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসবের আমেজ পরিলক্ষিত হয়েছে। এখনও আপনারা দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা আছে। আপনারা জানেন প্রায় 60%-এর বেশি, 60 ভাগের বেশি শিক্ষার্থী কিন্তু চট্টগ্রাম শহর থেকে এসে, আর 40%-এর মতো শিক্ষার্থী আবাসিকভাবে এই ক্যাম্পাসে অবস্থান করে। কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি, শিক্ষার্থীরা চট্টগ্রাম শহর থেকে ভোট দিতে না আসার প্রবণতা আছে মনে করেছিলাম, কিন্তু আমরা যেটি বাস্তবে দেখতে পেয়েছি আসলে উৎসব মুখর পরিবেশে ছাত্রছাত্রীরা এসে কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম আসলে দীর্ঘদিন যেই ভোট না হওয়া, সেই দ্রুত প্রতি বছর ভোট হওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। তবে আমরা এখন যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের প্যানেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হচ্ছে, সেই সংবাদ সম্মেলনে আমরা সরাসরি যাব। তা নয়, এই অভিযোগগুলো অন্যান্য প্যানেল এবং শিক্ষার্থীরা দিয়েছেন, সেগুলো আপনাদেরকে আমরা সারাদিন বলেছি। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের বিধি মোতাবেক নির্বাচনের যে বুথ, সেই বুথের 100 গজের মধ্যে কোনো প্রার্থীর যাওয়ার কথা না, কিন্তু আমরা দেখেছি সেই জায়গাগুলোতে বিভিন্ন প্রার্থী স্লিপ নিয়ে ঢুকে সেখানে তাদের হাতে ধরিয়ে দিচ্ছে এবং সেই জায়গায় ভোট চাচ্ছে, যেটা একেবারেই অনুচিত ছিল। যখনই আমরা এটা দেখেছি তখন আমরা প্রশ্ন করেছি বারংবার। প্রশ্ন করার পরে আমরা যখন যাই তখন ওনারা নির্বাচন কমিশনে যারা ছিল তারা একটু তৎপর হন এবং আমরা যখন চলে আসি একটু, তখন আবার সেই যেই আগের অবস্থা সেই অবস্থায় তৈরি হয়। তার পাশাপাশি সকাল থেকে একটাই অভিযোগ ছিল যে আমরা যে ভোট দিচ্ছি হাতের যে কালি, সেই কালি মুছে যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা কমিশনে লিখিত অভিযোগ দিয়েছি। আমাদের বিপি, আমাদের জিএস সহ আমরা গিয়ে সেখানে আপনাদের সাথে কথা বলেছি। তার পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে বিভিন্ন কেন্দ্রে সিগনেচার ছাড়া ব্যালট পেপার বাক্সে ভরার অভিযোগ আমরা শুনেছি এবং নির্বাচন কমিশন সেটি আপনাদের সামনে স্বীকার করেছেন এবং তিনি বলেছেন মানুষ মাত্রই ভুল হয়, ভুল হতে পারে, উনি ওনার ভুল স্বীকার করেছেন। কিন্তু নির্বাচনী যাত্রার মতো এত গুরুত্বপূর্ণ যাত্রায় এরকম গুরুত্বপূর্ণ ভুল হবে সেটা আমরা আসলে মানতে পারি নাই। তার পরবর্তী সময়ে আরেকটা বড় অভিযোগ ছিল যে এলইডি স্ক্রিন যেটি লাগানো হয়েছিল স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এবং শিক্ষার্থীদের মনে যেন নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রশ্নের উদয় না হয় এবং কোনো সংশয় তৈরি না হয়, সেই জন্যই মূলত এলইডি স্ক্রিন লাগানো। আমরা দেখেছি দিনের শুরুতেই বেলা 12টার দিকে এক একটা জায়গায় স্ক্রিন 45 মিনিটের বন্ধ, 40 মিনিটের বন্ধ। এটা আমাদের কোনো মিথ্যা অভিযোগ না বা রাজনৈতিক অভিযোগ না, এটা শিক্ষার্থীদের কথা। তাদের অভিযোগের ভিত্তিতে তাদের কথা শুনে আমরা সরেজমিনে পরিদর্শন করে তারপরে আপনাদের সামনে বলেছি এবং আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। শুধু একটি কেন্দ্রে নয়, বিবিএ, সমাজবিজ্ঞান, সায়েন্স ফ্যাকাল্টি, অন্যান্য বিভিন্ন জায়গায় ছিল। আমি প্রশ্ন করেছি আইটি সেলের প্রধানকে যে এলইডি স্ক্রিন বন্ধ ছিল কেন। তিনি বললেন যে ওনারা ঠিক লাগায়, কিছুক্ষণ পর পর কারা যেন ছিঁড়ে ফেলে। তো আমার প্রশ্ন হলো, যদি স্ক্রিনের তার ছিঁড়ে ফেলে তাহলে বিশ্ববিদ্যালয়ে এত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেন? তার পরবর্তী সময় প্রধান নির্বাচন কমিশনকে যখন প্রশ্ন করেছি তিনি বলেন যে সমস্ত কিছুর রেকর্ড আছে এবং আইটি সেলের প্রধান আমাদেরকে বলছিল লিখিত অভিযোগ দিতে। মনে হচ্ছে যে আমরা সারাদিন হাতে খাতা কলম নিয়েই ঘুরবো আর যখন ওনারা যেই জায়গায় অসংখ্য দেবো লিখবো আর ওনাদেরকে দিব, ওনাদের ভাষ্যমতে সেই রকমই আমরা দেখেছি। তো এগুলো আমাদের নিজস্ব কোনো অভিযোগ না, শিক্ষার্থীদের নির্বাচন, শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব অভিযোগ এসেছে আমরা সেই সব বিষয়ে কথা বলেছি। তাছাড়া আমরা দেখেছি যে একটা প্যানেলের নারী সদস্যরা বিভিন্ন কেন্দ্রের ভিতরে ঢুকে তারা শিক্ষার্থীদের ভোটারদের বিরক্ত করেছেন এবং স্লিপ ধরিয়ে দিয়েছেন। এটা শিক্ষার্থীরা বিরক্ত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় প্রমাণ আছে যে একটা সংগঠনের নারী সদস্যরা এই কাজটি করেছেন। আপনারা সরজমিনের খোঁজ নিলে সবই পাবেন। তার পরবর্তী আমাদের যে কলা ফ্যাকাল্টি, নতুন কলা, সেই জায়গায় বিকালে দেখছেন একটা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছিল। সেই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কথা বলছিলেন, সাংবাদিকদের সাথে আমরা ছিলাম এতক্ষণ সেখানে। দর্শক, এবারে জানাবো রাকসু নির্বাচনের খবর। অপেক্ষার পালা শেষে কাল হতে যাচ্ছে রাকসু নির্বাচন। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই বিষয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলাবরী। আলাবরী, শেষ মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোটের প্রস্তুতি কেমন দেখছেন, আর প্রশাসন, প্রার্থী ও ভোটাররা কি বলছেন তারা? শেষ মুহূর্তে আসলে সব ধরনের প্রস্তুতি শেষ। এখন বলা যায় যে শিক্ষার্থীরা একটু নির্ভর হয়ে গান বাজনা করছে, আড্ডা দিচ্ছেন, এবং এই প্রার্থীদের সাথেও কিন্তু আমরা কথা বলেছিলাম। প্রার্থীরা যেটি বলেছেন যে প্রার্থী এবং ভোটার আসলে দুই পক্ষের কথা যদি বলি, যে ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে এবং এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে, সুষ্ঠুভাবে ভোট হবে বলে প্রত্যাশা করছে নির্বাচন কমিশন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন, যার কারণে শিক্ষার্থীরা অনেকটা নির্ভর। প্রচার প্রচারণা যেহেতু আজকে নাই, যার কারণে ঠিক এই মুহূর্তে ক্যাম্পাসে বলা যায় একটি উৎসব ভাব, যার কারণে শিক্ষার্থীরা বসে আড্ডা দিচ্ছেন, গান গাচ্ছেন। এছাড়া নির্বাচন কমিশন যেটি বলেছেন, তাদের সব ধরনের প্রস্তুতি শেষ, এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। তারা আশা করছেন সুষ্ঠুভাবে একটি রাকসু নির্বাচন সম্পন্ন করবেন, এবং নির্বাচন কমিশনও যেটি বলেছেন যে তাদের কাছে অন্যতম চ্যালেঞ্জ, যেহেতু দীর্ঘ সময় পর নির্বাচন হচ্ছে, একটি সুষ্ঠু নির্বাচন যেন দিতে পারেন। পাশাপাশি শিক্ষার্থীরাও বলছেন ৩৫ বছর পর যে নির্বাচনটি হচ্ছে, সেই নির্বাচনটি যেন শেষ হবার পরে কাঙ্ক্ষিত যে প্রার্থী তারা যারা আসবেন তারাও যেন সেই ধারাবাহিকতা বজায় রাখেন, এবং প্রার্থী যারা আছেন তারাও প্রত্যাশা করছেন যে কেউ যদিও সংখ্যার কথা বলছেন, কিন্তু সংখ্যা কাটিয়ে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হবে, এবং সেই যে সময়, সেই সময়ের জন্য অপেক্ষা করছেন। এবং সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। এছাড়া আনুষঙ্গিক যে প্রস্তুতি সব কিছু শেষ। তো রাজশাহী ইউনিভার্সিটি থেকে এই ছিল আমার কাছে সব শেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আরও কিছু তথ্য আমরা জানব। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অতি জরুরি বৈঠকে বসেছে ঐক্যমত্য কমিশন। সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ফরেন সার্ভিস একাডেমি থেকে এ বিষয়ে আরও কিছু তথ্য জানাবেন আমাদের সহকর্মী মারুফা রহমান। মারুফা, একটু আমাদেরকে জানাবেন কোন কোন রাজনৈতিক দল এখানে আছেন এবং কি কি আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? বিএনপি, জামায়াত, এনসিপি এবং এবি পার্টি সহ মূলত এই রাজনৈতিক যে সংলাপ জুলাই সনদ কেন্দ্রিক, সেই সংলাপে যে 32টি দল অংশগ্রহণ করেছিল তারা সকলেই আমন্ত্রিত আজকের এই অতি জরুরি যে বৈঠকটি প্রধান উপদেষ্টা ডেকেছেন সেই বৈঠকে। এবং এই বৈঠকে মূলত আলাপ হওয়ার কথা রয়েছে যে এজেন্ডা নিয়ে, সেটা আমরা জানতে পেরেছি জুলাই সনদ স্বাক্ষর ভিত্তিক কোনো একটি জটিলতা দেখা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। কোনো রাজনৈতিক দল তাদের এই স্বাক্ষর কেন্দ্রিক আপত্তির কথা জানিয়েছেন কোনো ইস্যুতে। তো যেহেতু একটি চূড়ান্ত তারিখ আসলে ঘোষণা করা হয়ে গেছে, সেটি হচ্ছে 17 তারিখ, অর্থাৎ আগামী শুক্রবার দক্ষিণ প্লাজায়, সংসদের দক্ষিণ প্লাজায় এই স্বাক্ষর অনুষ্ঠানটি হবে। তো এর মধ্যে যে জটিলতাটি তৈরি হয়েছে সেই কেন্দ্রিক সমস্যার সমাধান করার জন্যই আমরা অসমর্থিত সূত্রে বরাত দিয়ে বলতে পারি যে আলোচনাটি আসলে চলছে। তো প্রধান উপদেষ্টা যেহেতু এই জুলাই সনদ যেই কমিটি সেটির সভাপতি, তো সেই সভাপতির উপস্থিতিতেই সকল রাজনৈতিক দলদেরকে ডেকে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে এর আগে বিকেলে কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সকলের সঙ্গে অধ্যাপক আলী রিয়াজ সহসভাপতি সহ সকলের সঙ্গে বসে তারিখটি চূড়ান্ত করা হয়েছে, এবং এখন পর্যন্ত শুক্রবারে সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে। তো এই মুহূর্তে আসলে কথা বলছেন ঐক্যমত্য কমিশনের যে ইয়েটি চলছে, সেখানে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি, সেখান থেকে ফেরত আসলে আবারও যে বাড়তি তথ্য আছে সেটি জানানোর চেষ্টা করব। মাননীয় প্রধান উপদেষ্টা বলাই আছে যে সমস্ত রাজনৈতিক দল
নির্বাচনী ইশতেহারে নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে, তারা সেইভাবে নোট অফ ডিসেন্টগুলো বাস্তবায়ন করতে পারবে। এখন আমাদের কিছু নোট অফ ডিসেন্ট আছে, অন্য একটা দলের কিছু নোট অফ ডিসেন্ট আছে, তারা যদি সংসদে ম্যান্ডেট প্রাপ্ত হয়ে যায়, সেরকম মেজরিটি পায়, তাহলে তারা সেটা বাস্তবায়ন করবে। আমরা খুব বেশি বিষয় ওখানে উল্লেখ করিনি, কয়েকটা বিষয় আছে বাস্তবতার ভিত্তিতে করেছি। আমরা 70 অনুচ্ছেদে যখন প্রথম অনুচ্ছেদ 70 অনুচ্ছেদে আমরাই রাজি হই প্রথম নোট অফ ডিসেন্ট সহকারে, যে হ্যাঁ এমপিদের স্বাধীনতা দুই ক্ষেত্রে থাকবে না, অর্থ বিল এবং আস্থাভোট। বাকি অনেকে বলছে এটার সাথে সংবিধান সংশোধনও থাকতে পারে, এগ্রিড। আমরা বলছি তার সাথে আরেকটা থাকুক, যে দেশে যুদ্ধ পরিস্থিতির মতো কোনো পরিস্থিতি হলে সেই সময় যেন এমপিরা স্বাধীনভাবে ভোটটা দিতে না পারে দলের পক্ষে। এটা খুব মেজর কিছু নয়। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও একই। কেউ বলেছে আপিলেট ডিভিশন থেকে নিয়োগ করতে হবে, সেটা একটা ডেভেলপমেন্ট। আগে সেই বাধ্যবাধকতা ছিল না, যে কাউকে বানানো যেত। আমরা বলেছি এটা এগ্রি, কিন্তু 2 জনের অপশনটা প্রেসিডেন্টের হাতে থাকা এই জন্যই ভালো, যে হঠাৎ করে যদি কেউ সিনহার মতো লোক এসে যায়, সেই ক্ষেত্রে একটা অসুবিধায় পড়তে হবে জাতিকে। কারণ যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে জুডিশিয়ারিতে, আপনারা সবাই জানেন যে আরো 15 বছর লাগবে এগুলো ক্লিন আপ হইতে। তো সুতরাং একটা অপশন থাকলো, এগুলোই নোট অফ ডিসেন্ট, ছোটখাটো। আমরা বলেছি আমরা দ্বিতীয় চেম্বার চাই, আপার হাউস চাই, 100 সদস্যের চাই, কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া বা মনোনয়ন প্রক্রিয়া বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটু নোট অফ ডিসেন্ট আছে, 2 রকম প্রক্রিয়া আছে। এগুলোই সামান্য নোট অফ ডিসেন্ট। এখন যদি প্রতিটা প্রশ্ন গণভোটে আসে, সেই গণভোট একটা অসংখ্য প্রশ্নাবলীর একটা সংকলিত বই হয়ে যাবে, আর ব্যালট থাকবে না। সেই জন্য আমরা বলছি যে জাতীয় সনদটা যেভাবে প্রণীত হয়েছে আমরা সবাই সেভাবে স্বাক্ষর করি, করার পরে সেটা পাবলিশ। তো আপনি শুনতে পাচ্ছিলেন যে একেবারে শেষ মুহূর্তে আবারও জরুরি বৈঠকটি এই মুহূর্তে চলছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি তার বক্তব্য তুলে ধরছেন। তো আজকের এই জরুরি বৈঠকের মধ্য দিয়ে জাতীয় জুলাই সনদ কমিশন একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারবে এবং শুক্রবারে সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিকভাবে এই স্বাক্ষর অনুষ্ঠানটি হবে বলে আশা করছে কমিশন। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বৈঠকের পরে হয়তো রাজনৈতিক নেতারা আসলে তাদের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া জানাতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে মারুফা। নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে দর্শকদের আরো নতুন তথ্য দিতে পারবো নির্বাচনের পথে। দেশ বাঁচাতে দরকার নির্বাচন, পিয়ার দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয়, এমনটি মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়িয়া ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন তিনি। এখন এই জিনিসটা আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও দাঁড়ায় দাবি দেওয়া তুলছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চায়। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে সারা দেশে মানববন্ধন করেছে জামায়াত ইসলামী। বুধবার সকালে বান্দরবান শহরের ঘণ্টাব্যাপী মানববন্ধন করে দলটি। নারায়ণগঞ্জের চাষারাতেও একই কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া মানববন্ধন হয়েছে যশোর, নওগাঁ, মাদারীপুর, গাইবান্ধা, লক্ষ্মীপুর, ভোলা, পঞ্চগড়, নীলফামারী সহ দেশের বিভিন্ন জেলায়। এখনও নেভানো যায়নি রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন। বাতাসে ভাসছে বিষাক্ত কেমিক্যালের গন্ধ। মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে বেআইনিভাবে কেমিক্যাল রাখা হয়েছিল বলে জানালেন উপদেষ্টা শারমিন মুর্শিদ। বিশেষজ্ঞরা বলছেন রাসায়নিকের এমন বিষক্রিয়ায় ক্ষতি সাধন করতে পারে আশপাশের মানুষদের। এই ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। নিহতদের পরিবারকে 2 লাখ ও আহতদের 50,000 টাকা দেওয়ার ঘোষণাও দিয়েছে তারা। বিস্তারিত জানাচ্ছেন নাইমাল চিকু। রূপনগরে লাগা কেমিক্যালের গোডাউনের ভেতরের দৃশ্য এটি। ভেতরে দেখা মেলে ধোঁয়ার স্তর, চারদিকে কেমিক্যালের গন্ধ। রাসায়নিক বিক্রিয়া চলমান থাকায় 2বার চেষ্টা করেও ভেতরে ঢুকতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস।
আগুন লাগার 24 ঘন্টা পার হলেও স্বজনহারা মানুষদের ভিড় এখনো রূপনগরের ঘটনাস্থলের আশপাশে। কেউ বলেন শেষ তাদের প্রিয় মানুষটির সাথে কথা হয়েছিল আগুন লাগার পর, এরপর থেকে আর কোনো হদিশ নেই। আমার বড় দুলাভাইয়ের পাওয়া যাচ্ছে না, কালকে আগুন লাগার পর থেকে আর কোনো যোগাযোগ হয় না, এই পর্যন্ত তার ফোনও বন্ধ। তারা বলছে যে ঢাকা মেডিকেলে সব পাঠাইছে, আমরা ঢাকা মেডিকেলে গেছিলাম, তারপরে এই জায়গায় সব হসপিটাল খুঁজেছি কিন্তু কোথাও পাইনি তারে। এদিকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের তদন্ত কমিটি বলছে বহুবার তাদের আবাসিক এলাকা থেকে সরে যাওয়ার কথা বলা হলেও ব্যবসায়ীরা সরছেন না। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানতে চাইলে বলেন সুপারিশ দেওয়া ছাড়া তাদের আর কিছুই করার নেই। প্রতিবেদন আগে সুপারিশ দিয়েছিলাম, এটা সেই এখানে আমাদের সুপারিশ ছিল। ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহমেদ জানান, রাসায়নিক এমন বিষক্রিয়া ক্ষতি সাধন করতে পারে আশপাশের মানুষদেরও। কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক, খুবই ডিফিকাল্ট। যে স্টোরেজ যে নীতিমালা আছে সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গুদামজাত না করেন তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে, বড় ধরনের বিক্রিয়া হতে পারে, যার কারণে কেমিক্যালে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আপনার সময় লাগবেই। এদিকে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপদেষ্টা শারমিন মুর্শিদ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। যতদিন আছে আমি আশা রাখছি যে এটা পরিণতি হবে। কোনো সময় মনে হয়েছে না এটা করতে কিছুই হবে না, আমরা দেখো কিছু একটা বের হবে এটার থেকে। সবাই যেন মিটিংয়ে আসছেন, সময় মতো আসছেন, কথা বলছেন এবং কেউ ফেলে দিচ্ছেন না, কোনো কথা রাগ করে বসে থাকছেন না, এটা একটা পরিণতি হবে। আজকে আমার নিজের কাছে অত্যন্ত আনন্দ লাগছে যে এটা পরিণতিতে এসছে। এই উৎসবটা আমরা শুক্রবারে করব, সেটার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে যাচ্ছি এবং আমরা সবাই মিলে সেদিন যেন উৎসবটা করতে পারি। আমার পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আর কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এই কাজটা সুসম্পন্ন করার জন্য। এই আমার বক্তব্য। তো অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ উপদেষ্টা এবং সভাপতি। মিরপুরে গার্মেন্টসে আগুনের ঘটনায় মৃত 10 জনের মরদেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। লাশ শনাক্তের সময় পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বেদনা আরও গভীর হচ্ছে মর্গে ঘুরে ঘুরে লাশ না পাওয়া স্বজনদের হতাশায়। স্বজনদের দাবি দ্রুত বুঝিয়ে দেয়া হোক প্রিয়জনদের মরদেহ। ঢামেক প্রশাসক জানান, প্রশাসনের অনুমতি পেলেই হস্তান্তর প্রক্রিয়া শুরু করবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। ঢাকা মেডিকেলের মর্গে এভাবে পড়ে রয়েছে নাটোরের আলিমের মরদেহ। আগুনে ঝলসে যাওয়া দেহে লেগে থাকা সামান্য পোশাক দেখে শনাক্ত করেন বাবা নূর ইসলাম। কোনো বাপ মায়ের কাছে কোনোদিন সালবালের ভুল হতে পারে না। আলিম সন্তানকে চিনতে পারলেও নজরুল সহ বেশ কয়েকজন মৃতদেহ শনাক্তে সকাল থেকেই ঘুরছেন ঢামেকের 2 মর্গে। 5 মিনিট করলে কথা হয়, পরে আসার কথা হয় না, পরে খালি ধোয়ার পরে আর কি কোথায় গেছে মানে পায় না। আমার ছেলে যে মাথা করছে ওই দেখি ভর এই রক্ত পড়ছে, ওই চেহারা ফেস দেখে আমরা চিনছি, হাত পা দেখে চিনছি, জামা কাপড় দেখে চিনছি, এইভাবেই চিনছি। সকাল থেকেই স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে আসছে ঢাকা মেডিকেল মর্গ এলাকায়। এক একটি দেহ শনাক্ত হচ্ছে আর কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা। আগুনে ঝলসে যাওয়া 16টি মরদেহের ডিএনএ সংগ্রহ করছে হাসপাতাল সহ আইন শৃঙ্খলা বাহিনী। ঢামেক প্রশাসক জানান, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অনুমতি পেলে স্বজনদের শনাক্ত করা 10টি মরদেহ হস্তান্তর করবেন তারা। ডিএনএ টেস্টটা আসলে স্যাম্পল রাখা হয়, টেস্ট করে ফাইনাল রিপোর্টটা দিতে কিন্তু সময় লাগে, কিন্তু লাশ ওনারা এখনই হস্তান্তর করবে। যেগুলো যারা ক্লেম করছে, যেগুলো কেউ দাবি করছে না, সেগুলোকে হয়তো আমরা রেখে দিব। ব্যথিত এসব পরিবারের চাওয়া এমন মর্মান্তিক মৃত্যু যেন আর কারো না হয়। দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে মরদেহ হস্তান্তরের দাবিও জানান তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। প্রায় 2.5 ঘন্টা পর আলটিমেটাম দিয়ে শাহবাগ মোড় ছাড়লেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে দাবি পূরণ না হলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছেন তারা। এদিকে সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি অব্যাহত রয়েছে।
জুলাই আন্দোলন দমনে গুলি মারধরের পাশাপাশি নারী শিক্ষার্থীদের হেনস্থা করে তৎকালীন আওয়ামী লীগ ও প্রশাসন। বুধবার শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তি উপস্থাপনের সময় ট্রাইব্যুনালে এসব কথা বলেন প্রসিকিউশন। দাখিল করা হয় হেলিকপ্টার থেকে গুলির যাবতীয় ডকুমেন্ট। পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর জানান যে অকাট্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে তা আন্তর্জাতিক মানদণ্ডে অভিযোগ প্রমাণের যথেষ্ট। জানাবো মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। ঋণের জন্য আইএমএফ এর চাপিয়ে দেয়া আর কোনো শর্তে নতি স্বীকার করবে না বাংলাদেশ, এমনটাই জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর অর্থ সচিব জানিয়েছেন রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ ফান্ডের জন্য $50 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিগা। বিশ্বব্যাংক আইএমএফ এর বার্ষিক সম্মেলনে দ্বিতীয় দিনের এক ব্রিফিং এসব কথা বলেন তারা। দিতে হয় না সুদ কিংবা সার্ভিস চার্জ, এমনকি লাগছে না কোনো জামানত, তবু দেয়া হচ্ছে ঋণ। এই ঋণ পেয়ে প্রায় 2 দশক ধরে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মানবিক উদ্যোগে ভাগ্য বদলেছে হাজারো সুবিধাবঞ্চিত মানুষের। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরে 332 জন সুবিধাবঞ্চিত নারীর মাঝে বিতরণ করা হলো 60 লক্ষ টাকার ঋণ। আর এই সহজ শর্তের ঋণ পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর সহ কুমিল্লার হোমনা উপজেলার 29,000-এর বেশি দরিদ্র এবং সুবিধাবঞ্চিত পরিবারের জীবন এসেছে সচ্ছলতা। বাঞ্ছারামপুর থেকে আব্দুল্লাহ মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের 332 জন অসহায় নারী উদ্যোক্তা, যাদের প্রত্যেকের উপর নির্ভর করছে একটি করে পরিবার। নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন থাকলেও আর্থিক অসচ্ছলতা বারবার তাদের পথ আটকে দিচ্ছিল। ঠিক সেই সময় তাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা ফাউন্ডেশন। বসুন্ধরা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে 79তম ঋণ বিতরণ অনুষ্ঠানে এই অসহায় নারীদের হাতে তুলে দেওয়া হয় 60 লক্ষ টাকার ঋণ সহায়তা। এখানকার অনেক দরিদ্র নারী উদ্যোক্তাই এর আগে নানাভাবে চড়া সুদে ঋণের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন। সেখানে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ সার্ভিস চার্জ মুক্ত এই ঋণ সহায়তায় জীবন পাল্টে গিয়েছে তাদের। আমার ছোট একটা পার্লার আছে। ফার্স্ট টাইম আমি যখন লোন নিয়েছিলাম আমাকে তখন 7,500 টাকা দেওয়া হয়েছিল। তো আলহামদুলিল্লাহ ওই 7,500 টাকা দিয়ে আমি ফার্স্ট টাইম শুরু করেছিলাম আর কি। বাছর কিনছি, আগেও টাকা নিয়ে ছাগল কিনছি। এখন আমার অনেক উন্নত হয়েছে, আমি 2টা ছেলে বাহিরে হটাইছি। 2005 সাল থেকে পরিচালিত সুদমুক্ত জামানতবিহীন এই ঋণ প্রকল্পের জন্য শুধু ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরই নয়, নবীনগর ও কুমিল্লার হোমনারও হাজার হাজার পরিবার হয়েছেন স্বাবলম্বী। মানুষকে স্বাবলম্বী এবং তাদেরকে পথ দেখাবার জন্য যা যা করার সেই পথটা আমরা দেখিয়ে দেব। সহায়তা যতটা করার করব, তারা তাদের মতো করে এগিয়ে যাবে। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী বলেন, সুদ ও সার্ভিস চার্জ মুক্ত এমন ঋণ প্রকল্প পরিচালনা করে বসুন্ধরা গ্রুপ একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রায় 5 বছর এই ঋণ গ্রহীতা আমাদের সাথে থাকেন, অর্থাৎ 5টা বছর আমরা ওনাকে টাকা দিচ্ছি এবং উনি টাকা আমাদেরকে দিচ্ছেন। অর্থাৎ 5টা বছর ওনাকে আমরা স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। স্থানীয়রা জানান, শুধু ঋণই নয়, শিক্ষাবৃত্তি, বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রশিক্ষণ সহ সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অনুদানের মাধ্যমেও বসুন্ধরা গ্রুপ মানুষের পাশে দাঁড়িয়েছে। বসুন্ধরা ফাউন্ডেশনের দেয়া এই সুদমুক্ত ঋণ প্রকল্প শুধু আর্থিক সচ্ছলতায় আনছে না, এই অঞ্চলের হতদরিদ্র নারীদের আত্মমর্যাদা বৃদ্ধিতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই অঞ্চলের অনেক নারী চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি পেয়ে এখন স্বপ্ন দেখছেন মাথা উঁচু করে দাঁড়াবার, যা এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে দিয়েছে অনেকটাই। আল মোহাইমিনুল খান, নিউজ 24। 8ম দফায় বিল পাশে ব্যর্থ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট, ফলে যুক্তরাষ্ট্র শাটডাউন করল তৃতীয় সপ্তাহে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিলের পক্ষে 49 এবং বিপক্ষে
45 জন সিনেটরের ভোট দেন। তবে বিল পাশের জন্য প্রয়োজন অন্তত 60 ভোট। ফলে মার্কিন ফেডারেল সরকারের অচলাবস্থা কাটাতে এবার পদক্ষেপও ভেস্তে গেছে। চলতি বাজেটে অনুমোদন নেয়ার জন্য এটা ছিল অষ্টম উদ্যোগ। শিগগিরই এই অচলাবস্থা দূর হওয়ার সম্ভাবনা না থাকায় জরুরি সেবা হিসেবে বিবেচিত আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বেতনের বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার এই তথ্য জানিয়েছে বিবিসি। দর্শক, এই ছিল সংবাদে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।